আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সামনে বানের পানির মতো অনেকগুলো বিপদ ধেয়ে আসছে। প্রত্যেকটি দেশপ্রেমিক নাগরিকের এই বিপদগুলো নিয়ে শঙ্কার অন্ত নেই। কারণ বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ব্যর্থ হয়ে যায়, তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বপ্ন ব্যর্থ হবে। বাংলাদেশের শহীদের রক্ত ব্যর্থ হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হবে, প্রকারান্তরে নস্যাৎ হয়ে যেতে পারে। তাই ধেয়ে আসা বিপদগুলোকে নিয়ে একটু আলোচনা করব। প্রথম বিপদ, বাংলাদেশের সকল সংবিধান বিশেষজ্ঞ, সতর্ক মহল সকলে একটি বিষয়ে বর্তমান সরকারকে বারবার সতর্ক করছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের সংবিধান বহাল রেখে বর্তমান সরকার যে কার্যক্রম পরিচালনা করছে, এটি এই সরকারের জন্য বড় ধরনের একটি বিপদ বয়ে আনতে পারে। বর্তমান সরকার যদি সংবিধানকে কাটছাঁট করে কোনোভাবে বর্তমান সরকারের কার্যক্রমগুলোকে বৈধতা দিয়ে তাদের মেয়াদকাল পার করে নেয়ার কোনো চিন্তা করেন, তাহলে বড় ধরনের একটি বিপদ অপেক্ষা করছে। যে সংবিধান আমাদের বর্তমান রয়েছে, সেখানের অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে এই সংবিধানের মৌলিক কাঠামো অপরিবর্তনশীল। বর্তমান সরকার তাদের বিভিন্ন যে কার্যক্রম পরিচালনা করছে, সেগুলোকে যদি সংবিধানকে কাটছাঁট করে ইনসার্ট করার চেষ্টা করে, তাহলে ভবিষ্যতে এই গ্রাউন্ডে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা হয়েছে, এই গ্রাউন্ডে সকল কার্যক্রম অবৈধ হয়ে যেতে পারে। তাহলে যদি এ ধরনের কোনো ঘটনা ভবিষ্যতের কোনো সরকার করে, তাহলে এই সরকারের সাথে সংশ্লিষ্ট সকলেই বিভিন্নভাবে দণ্ডনীয়, মহাদণ্ডনীয় অপরাধী হিসেবে সাব্যস্ত হয়ে যেতে পারেন। ভবিষ্যতে তাদের বিচার হওয়ার, নির্মমভাবে বিচার হওয়ার একটি পথ কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে এই সমস্যার সমাধান ইতিমধ্যে বিভিন্ন ব্যক্তিবর্গ এই কথাটি নিয়ে বহুবার বলে চলেছেন যে বর্তমান সংবিধানকে বহাল না করে রেখে, সংবিধানকে কাটছাঁট না করে সম্পূর্ণভাবে নতুন একটি সংবিধান তৈরি করার জন্য যদি না করেন, তাহলে দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি, দ্ব্যর্থহীন ভাষায় সতর্ক করছি, ভবিষ্যতে আপনাদের জন্য মহা 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 একটি বিপদ অপেক্ষা করছে। সেটা মাথায় রেখে আগাবেন। 1 নাম্বার বিপদ। 2 নাম্বার বিপদ হচ্ছে, ইদানিংকালে আমরা লক্ষ্য করছি এই বিপ্লবী সরকার, এই অভ্যুত্থান পরবর্তী সরকারের যে বিশাল জনসমর্থন রয়েছে,
তাতে সম্ভবত সিট ধরতে যাচ্ছে। এটি বিভিন্নভাবে ফুটে উঠেছে। এই বিষয়ে আমরা বর্তমান সরকারকে সতর্ক করতে চাই। এর কারণগুলো এর অনেকগুলো কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে, দুর্ভাগ্যজনক হলেও সত্য, যে এখন পর্যন্ত কতজন শহীদ হয়েছে, কতজন আহত হয়েছে তার কোনো লিস্ট করা হয়নি। আমাদের জন্য চরম দুর্ভাগ্য। আমরা সরকারিভাবে শহীদদের পুনর্বাসনের কার্যক্রম এখনো শুরু করা যায়নি। আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে বাচ্চা বিক্রির করার কথাটি সংবাদ মাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছে। এই সকল কারণে বর্তমান সরকারের জনসমর্থন শূন্যের কোটায় পৌঁছাতে বেশি দেরি হবে না। পিঠের চামড়া থাকবে না কিন্তু। যদি শহীদদের যথাযথ পরিবারকে যথাযথভাবে পুনর্বাসিত করা না হয়, অতি সত্বর আহতদের পূর্ণ চিকিৎসা যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়, অতি সত্বর পিঠের চামড়া কারো থাকবে না। আমি খুবই ন্যাকেডলি সতর্ক করছি, কারো পিঠের চামড়া থাকবে না। এক জামাতে ইসলামী ছাড়া শহীদদের খোঁজ খবর, আহতদের খোঁজ খবর আর বাংলাদেশের কেউ নেই। সরকার তো নেই। সরকারের প্রথম কাজ কি ছিল? সরকারের তো প্রথম কাজটি এটিই ছিল, প্রথমে শহীদদের তালিকা করে তাদের পরিবারকে পুনর্বাসিত করা। 2 নাম্বার, ইমিডিয়েটলি আর্জেন্টলি আহতদের পূর্ণ চিকিৎসার দায়িত্ব গ্রহণ করা। এটি তো প্রথম কাজ ছিল। 2 নাম্বার কাজ ছিল শৃঙ্খলা আনয়ন করা প্রশাসনের সকল স্তরে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, দুটি কাজের একটিও এখন পর্যন্ত যথাযথভাবে করা সম্ভব হয়নি। শৃঙ্খলা না হয় পরে বলবো, কিন্তু এই কাজটি কি এই সরকারের জন্য বেশি কষ্টকর ছিল? শহীদদের তালিকা এবং আহতদের পূর্ণ চিকিৎসার সকল খোঁজ খবর নিয়ে সবকিছু আঞ্জাম দেয়া, এটা কি সরকারের জন্য বেশি কষ্টকর ছিল? এটি 1 দিন বা 2 দিনের কাজ ছিল। আর সরকার যদি করতে ব্যর্থ হতো, বাংলাদেশের স্বেচ্ছাসেবী অনেক সংগঠন রয়েছে, যেমন জামাতে ইসলামীকে দায়িত্বটা দেওয়া যেতে পারত, তারা তো করে দিতে পারত, কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। আজকেও আমরা কয়েকজন শনি আখড়া এলাকায় কয়েকজন নতুন শহীদের পরিবারের সাথে পরিচয় হয়েছে জামাতে ইসলামীর একটি প্রোগ্রামে যাওয়ার কারণে। সেখানে তারা এসেছে, তারা বলেছে তারা এখন পর্যন্ত কোনো অনুদান পায়নি, কাগজপত্র নিয়ে এসেছে, খুব কষ্ট লেগেছে। এখন পর্যন্ত শহীদরা যদি তাদের মূল্যায়ন না পায়, আহতরা যদি তাদের চিকিৎসা না পায়, তাহলে কিসের সরকার, কিসের আন্দোলন, কিসের বিপ্লব, কি হয়েছে এগুলো? পিঠের চামড়া কিন্তু থাকবে না, সতর্ক করছি। যদি এই সকল বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না হয়, তাহলে জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকবে, তখন পালিয়ে বাঁচারও কোনো সুযোগ পাওয়া যাবে না। 3 নাম্বার বিপদ। 3 নাম্বার বিপদ হচ্ছে, আপনারা সকলে জানেন, যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারাও জানেন, যারা সাধারণ মানুষ তারাও জানেন, শেখ হাসিনা কোন ধরনের ব্যক্তি। শেখ হাসিনা চরম প্রতিশোধ পরায়ণ একটি ব্যক্তি। সে বসে থাকবে না। শেখ হাসিনার সাথে তার মেন্টালিটির যে সকল লোক রয়েছে তারাও বসে থাকবে না। প্রতিনিয়ত তারা কিন্তু তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। ইতিমধ্যে বিভিন্ন কিছু জানান দিচ্ছে সে। তার সাজানো প্রশাসন রয়েছে, তার রাষ্ট্রপতি রয়েছে, তার সেনা প্রধান রয়েছে,
বিচার বিভাগের ম্যাক্সিমামে তার সাজানো সংসার রয়েছে। সব মিলিয়ে একটি বড় ধরনের বিপদ কিন্তু রয়েছে, যে কোনো মুহূর্তে সেটি বিষময় একটি বড় ধরনের ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দেশের সকল স্বপ্ন ধূলিসাৎ করে দিতে পারে। এর বাইরেও আরো অনেকগুলো বিপদ রয়েছে, কিন্তু এই তিনটি বিপদ সবচেয়ে বড় বিপদ। এই তিনটি বিপদকে যথাযথভাবে আমলে না নিয়ে যদি পদক্ষেপ ফেলতে চান তাহলে কেউ রেহাই পাবেন না। আমি ন্যাকেডলি সতর্ক করছি, আমি আবারও বলছি, কারো পিঠের চামড়া থাকবে না, পালিয়ে বাঁচারও কোনো সুযোগ থাকবে না। এটি শেখ হাসিনা একটি লোককে, তার আত্মীয় স্বজনকে পর্যন্ত ইঁদুরের গর্তে ঢুকে পালালেও সেখান থেকে সে বের করে আনবে। আপনি বেঁচে যাবেন, পালিয়ে যাবেন, আপনার আত্মীয় স্বজনকে পর্যন্ত সে ছাড়বে না। সুতরাং সাধু সাবধান, সকলের সুমতি হোক।